স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত এবং নির্দেশদাতা সবারই বিচার করা হবে। আইন উপদেষ্টা জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত দল কাজ করবে। আইসিটির যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছু মন্ত্রীর নাম দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। 15 আগস্টের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এই বিষয়ে জারি করা হয় প্রজ্ঞাপন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দিতে একটি নীতিমালা প্রণয়ন করবে। একই সঙ্গে সাম্প্রতিক গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিচিতি সহ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আজ আদালতে তোলা হতে পারে। তাদের ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় গত সরকারের এই দুই প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন, একজন ছাত্র ও একজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহে যান চলাচল নিয়ন্ত্রণে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। তবে পুলিশের পাশাপাশি আজও ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছে শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, পুলিশ কাজে ফেরায় জনমনে কেমন স্বস্তি ফিরেছে? ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা এসেছে কিনা জানাবেন। আনোয়ার, এই আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিন্তু দীর্ঘ 7 দিন পুলিশ মাঠে নিষ্ক্রিয় ছিল। সেই সময়টিতে আমরা দেখেছি যে রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এছাড়াও জনমনের মধ্যে একটি ব্যাপক আতঙ্ক কাজ করেছিল, বিশেষ করে যে ছিনতাইকারী এবং ডাকাতির যে একটি প্রবণতা, সেটি কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন মার্কেটগুলোতে এবং বাসাবাড়িতে তৈরি হয়েছিল। সেজন্য কিন্তু মানুষের মধ্যে একটি আতঙ্ক ছিল। আমরা দেখেছি যে পুলিশ যখন মাঠে নিষ্ক্রিয় ছিল, ঠিক তখনই কিন্তু এই দেশের ছাত্র সমাজ, ছাত্রছাত্রীরা কিন্তু রোড ট্রাফিংয়ের দায়িত্ব নেয় এবং যদিও তারা প্রশিক্ষিত না, তবে তারা কিন্তু তাদের মতো করে চেষ্টা করে কিছুটা হলেও শৃঙ্খলা সড়কে ফিরিয়ে আনতে তারা সক্ষম হয়েছিল। গত 2 দিন যাবৎ কিন্তু ময়মনসিংহে 14টি থানার সব পুলিশই কিন্তু আসলে মাঠে পুরোদমে কাজ শুরু করেছে। এই জন্য কিন্তু জনমনে অনেকটাই স্বস্তি পেয়েছে এবং আমরা দেখেছি যে গত 2 দিন যাবৎ কিন্তু পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু মাঠে রয়েছে। তারাও কিন্তু পুলিশকে সহযোগিতা করছে রোড ট্রাফিকিংয়ের ক্ষেত্রে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে তারা বিভিন্ন অন্যায় বা যেখানেই কোনো ধরনের বিশৃঙ্খলা আছে, সেখানেই কিন্তু শিক্ষার্থীরা পুলিশের পাশাপাশি অবস্থান নিচ্ছেন। এই কাজটি কিন্তু ময়মনসিংহে চলছে গত 2 দিন যাবৎ। আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই যে রোড ট্রাফিকিং, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে তারা প্রশিক্ষণ না থাকার কারণে আসলে রোড ট্রাফিকিং তারা তেমনভাবে বুঝেন না। তবে এখন পুলিশের সাথে থেকে তারা যে কাজগুলো করছেন সেটি কিন্তু তারা বুঝতে পারছেন এবং বলছেন যে আসলে এটা আসলে পুলিশেরই কাজ, এটা তাদের কাজ নয়। কারণ এই বিষয়ে পুলিশই সুন্দরভাবে তারা কন্ট্রোল করতে পারে। তবে তারা যেটি করছেন যে এখন পুলিশকে সহযোগিতা করছেন এবং পুলিশ ফিরে আসায় আমরা দেখেছি যে নগরীর যে দোকানপাট, ব্যবসা বাণিজ্য রয়েছে, সেগুলো কিন্তু পুরোদমে খোলা হয়েছে। আমরা সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল যে প্রতিটি মুহূর্তে কিন্তু তারা আতঙ্কে কাটিয়েছিলেন। কারণ যেহেতু দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় ছিল, সেজন্য তারা কিন্তু সবসময় একটি উৎকণ্ঠা কাজ করতো যে কখন কোন ধরনের দুর্ঘটনা ঘটে। তারা নিজেরা
কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পাহারায় ছিলেন। তবে আজকে গত 3 দিন যাবৎ কিন্তু সেই পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। পুলিশ মাঠে কাজ করায় এই সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সব ধরনের মানুষের মধ্যে কিন্তু একটি স্বস্তি ফিরে পেয়েছে। আনোয়ার, অনেক ধন্যবাদ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্পটে দিনরাত পালাক্রমে দায়িত্ব পালন করছে তারা। শিক্ষার্থীরা বলছেন, দেশ সংস্কারের চেষ্টায় তাদের এই উদ্যোগ, এতে খুশি সাধারণ মানুষ। চট্টগ্রাম নগরীতে পুলিশ সদস্যের অনুপস্থিতি ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর সংকটে সড়কের ট্রাফিক ব্যবস্থা এবং আবর্জনা পরিষ্কারে জটিলতা দেখা দিলে সংকট নিরসনে কাজ শুরু করে শিক্ষার্থীরা। সোমবার থেকে নগরী সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। তবে পুলিশের পাশাপাশি বিভিন্ন মোড়ে দিনরাত পালাক্রমে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। ঝাড়ু হাতে সড়কের ময়লা আবর্জনা পরিষ্কারে কোনো দ্বিধা নেই তাদের। অনেক বেশি ভালো লাগতেছে, অনেক আনন্দের সহিত এই কাজগুলো করতেছি। আলহামদুলিল্লাহ আমরা দেশকে আরেকটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগতেছে সবার। আমরা চাই এই মেসেজটা যাতে পরবর্তী প্রজন্ম যাতে ওরাও যাতে এখান থেকে সবসময় শিক্ষা নিতে পারতে যে সবসময় আমরা কখনো অন্যায় সহ্য করব না। তো সে অন্যায়ের প্রতিরোধ করার জন্য সবাইকে আমরা অনেকগুলো মেসেজের মাধ্যমে দেওয়ালে আঁকাআঁকি করছি। সরকার যখন ছিল তখন তো আমরা এগুলো করতে পারতাম না, প্রত্যেকটা দেওয়ালেই পোস্টার ছিল। আমাদের স্বৈরাচারী শাসন যখন চলে গেছে আমরা আমাদের মতো সব কিছু পুরো বাংলাদেশ সাজাচ্ছি আমাদের মতো, কারণ তরুণরাই তো বাংলাদেশ চালাবে। সবাই নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করতেছে, কেউ ময়লা সবাই পরিষ্কার করতেছে, আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছি, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করতেছি। তো আমাদের এই ট্রাফিক কাজটা করে ভালোই লাগতেছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। আমার প্রত্যাশা হচ্ছে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। যে সরকারে আসুক সবার জন্য এক সমান আইন শৃঙ্খলা যেন থাকে। সুষ্ঠু চিন্তাভাবনা নিয়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে একটা সরকার গঠন করুক, এটাই আমাদের কাম্য। সাধারণ মানুষেরা চায় তারা যেন দ্রব্যমূল্যের দামগুলো একটু কমাতে পারে। দ্রব্যমূল্যের দাম কমলে মানুষের আবার নতুন করে প্রচেষ্টা ফিরিয়ে আসবে। বর্তমানে যেভাবে আছে দেশ, আমরা চাবো যে উনি যেহেতু দেশকে আরো ভালো কিছু করতে পারে। সড়কে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কাজে উৎসাহিত করতে খাবার ও পানীয় নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযুদ্ধের ভাবমূর্তি সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। বুধবার সকাল 10টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় মুক্তিযুদ্ধের বিষয়টি প্রধান হয়ে আসায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েন। এছাড়া তিনি আরও বলেন, একটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদের চিত্রায়িত করে বিগত স্বেচ্ছাচারী ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে কাজ করার কথা জানান এই উপদেষ্টা। এবং আন্তর্জাতিকভাবে এটা মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটের মধ্যে পড়ছে। এটা একটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে চিত্রিত করছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়েই আমাদের এই সামনের দিনে আমরা এগিয়ে যাব। তবে সংস্কার হবে এবং ড্রাস্টিক সংস্কার হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় জড়িত শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করেছে জুলফিকার স্টিল। শিক্ষার্থীদের সাথে ট্রাফিক সার্জেন্টরা কাজে যোগ দেয় তাদেরও ছাতা উপহার দেয় প্রতিষ্ঠানটি। একই সাথে শিক্ষার্থী ও ট্রাফিক পুলিশের মধ্যে খাদ্য ও পানি বিতরণ করে জুলফিকার স্টিল। তাদের এই কর্মসূচির স্লোগান, নতুন প্রজন্মের নতুন দিগন্ত, তোমরা আমাদের গর্ব। এগিয়ে যাবে ছাত্র, এগিয়ে যাবে দেশ, আমরা আছি তোমাদের পাশে। রোদ বৃষ্টির সময় খাবার ও পানির সাথে ছাতা বিতরণ করায় জুলফিকার স্টিলকে ধন্যবাদ জানায় শিক্ষার্থীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগ হাস্যকর বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলেও উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ তথ্য জানান।
এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের সত্যতা আরও শক্তিশালী করার জন্য অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সঙ্গে। মিয়ানমারে সেনাবাহিনীর মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধ আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের তদন্তকারীরা। মঙ্গলবার মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক জাতিসংঘের সংস্থা IIMM এক প্রতিবেদনে জানায়, মিয়ানমারে সামরিক সরকারের অধীনে প্রাতিষ্ঠানিক নির্যাতন, দলবদ্ধ ধর্ষণ ও শিশু যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। সংস্থাটি আরও জানিয়েছে, চলমান সংঘাতের তীব্রতার কারণে গত 6 মাসে 30 লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়েছে। সংস্থাটির প্রধান বলেন, মিয়ানমার জুড়ে ভয়াবহ বর্বরতা ও অমানবিকতার প্রমাণ সংগ্রহ করা হয়েছে। গত 1 বছরে মিয়ানমারে সংঘাতের হার বেড়েছে। গাজায় ইসরায়েলের হামলায় আরও 32 জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও 88 জন। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 39,929 জন। এদিকে ইসরায়েলের কাছে আরও 20 বিলিয়ন মার্কিন ডলার অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই অস্ত্র বিক্রির অনুমোদন দেন। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হলে এই মুহূর্তে ইসরায়েলে সরাসরি হামলা চালাবে না ইরান। 3 জন ইরানি কর্মকর্তার বরাদে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ অর্থাৎ বিশেষ সংবাদ রয়েছে বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।